আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে আমাকে আপনারা যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার পাশে থাকার জন্য। থাম্বনেল এবং ব্যানার দেখে ভাবছেন যে আমি বলছি যে ডিসেম্বর ডেডলাইন, ডিসেম্বর, শেখ হাসিনা ফিরছেন। কেন বললাম? আসলে কেন বললাম এটা কোনো কথা না, কেন বললাম না এটা বললাম এবং সিউরিটিও দিলাম যে ডিসেম্বর। কারণ আমার এর আগেরও দুটা তিনটা ভিডিওতে আছে যে আমাদের নেত্রী নিজ মুখেই বলেছেন যে আমি 6 মাসের ভেতরে ফিরবো। তা আমরা যদি মে মাসটা চলতি মাস এটা যদি ছেড়ে দিই, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর হচ্ছে যে 6 মাস পূর্ণ হয় ডিসেম্বর, এর ভিতরেই ফিরবেন। 6 মাস, 6 মাসের ভেতরে ফিরবেন, এর থেকে এক দুই দিনও এদিক ওদিক হবে না। কেন আমিও বলছি এরকম সিউরিটি? তার হচ্ছে আমি আপনাদের এর আগেও বলেছি যে নেত্রী গত 20 মাস বারবার বলেছেন আমি আশপাশে আছি, তোমরা সাহস হারায় না, আমি যে কোনো মুহূর্তে ঢুকবো, টুপ করে ঢুকে যাবো, এই সে অনেক রকম। কিন্তু এইবার তিনি স্পেসিফিকলি বলে দিয়েছেন যে আমি 6 মাসের ভেতরেই ঢুকবো। 6 মাস বলতে আপনার ডিসেম্বর পর্যন্ত একদম ইজিলি ধরে রাখতে পারেন যে ডিসেম্বরের ভেতরেই উনি ঢুকবে, এর কোনো দ্বিমত আর নাই। তো কেন উনি ঢুকবে, হঠাৎ করে কি হলো, কিভাবে উনি ঢুকবে, এইটা হয়তো অনেকে চিন্তা করছেন। তা আমি তিন চারটা ঘটনা বলি, এগুলো যদি আপনি একটু মিলান হয়তো বুঝবেন যে কিভাবে ঢুকবে। বাংলাদেশে এখন যে অবস্থা, অস্থিতিশীল একটা পরিস্থিতি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নাই। হামে মানুষ মরছে, ধান খেতে চিটা হয়ে যাচ্ছে, পেট্রোল নাই, ডিজেল নাই, মানুষের মনে হাহাকার, মানুষ এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারতেছে না। এই অবস্থায় বাংলাদেশের গরিব মেহনতি মানুষ যারা আছে, শ্রমিক মজুর মেহনতি মানুষ যারা, এদের মধ্যে হাই হাই উঠে গেছে। এরা প্রচন্ড ভাবে শেখ হাসিনার যে নেই এটা অনুভব করছে। আপনার উত্তরবঙ্গ, সিলেট অঞ্চল, মানে যেসব জায়গা আছে একদম গ্রামে, ওখানে দেখেন কৃষকরা, শ্রমিকরা বলে যে শেখ হাসিনা, ওরা নেত্রী বা আপা বলে না, ওরা ডিরেক্ট বলে শেখ হাসিনা, হাসিনা, ওটা হাসিনা বলে আদর করে, যে হাসিনা আমাদের মাফ করে দিও, আমাদের তো কোনো ক্ষমতা নাই, আমরা তোমার কিছুই করতে পারি নাই, সুযোগ পেলে হয়তো একটা ভোট দেবো, সেই সুযোগও নাই। এই ধরনের ভিডিও আপনি প্রচুর পাবেন। এইটা দেখবেন ঢাকা শহরের রিক্সাওয়ালাদের মধ্যে দেখবেন বলে আগেই ভালো ছিলাম, আগে তো 2000 কামাইতাম, এখন 200 কামাই। এইসব কথাবার্তা মানে হচ্ছে যে আপনার এই যে শ্রমিক, কৃষক, মজুর, মুটে, মানে দরিদ্র মানুষের মধ্যে হাহাকার তৈরি হয়েছে শেখ হাসিনার জন্য। এইটা এই সরকার না, কোনো সরকারই ট্যাকেল দিতে পারবে না। শেখ হাসিনার দ্বারা সম্ভব ট্যাকেল দেওয়া। এই যেমনগুলো একটা। দ্বিতীয়ত দেখেন কূটনীতিক ভাবে এই সরকার পুরোই বিপর্যস্ত। যেমনটা আপনার ইন্ট্রিমের নুনুর সরকার বিপর্যস্ত ছিল, এই সরকারও সেম বিপর্যস্ত। তারা ভারতের সাথে ওয়াদা করে আসছে, এখন ভারতের সাথে লেগে বসছে, ওইদিকে ভারত বলতেছে কাঁটা তার দিবে, এদিকে তিনটা চোরাচালানকারী, যারা চোরাচালান করে, এরকম তিনজন মারা গেছে। এগুলো নিয়ে তারা, হ্যাঁ ভারত একটা মারলে আমরাও মারবো, তো বাবা দেয় মার, মাইরা দে, কাঁটা তারের বেড়া কেন দিবে, তো কাঁটা তারের বেড়া দিবে, তোরা দরকার হয় তোদের জায়গায় তোরা দেওয়াল তুলে দে 50 ফিট উঁচা। তো এইটা হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে ঝামেলা চলছে। ওইদিকে আবার চীনের সাথে হাত মিলাতে চাচ্ছে, এইদিকে আবার পাকিস্তানের সাথে, সব মিলে একটা ভজঘট অবস্থা। আর তৃতীয়ত যেটা, সেটা দেখেন বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, বিচার, আইন, এখানে সবগুলোতে লেজে গোবরা অবস্থা। যেমন গতকাল আর আজকে মিলে আপনার যেই সুপ্রিম কোর্ট বারের যে নির্বাচন, সেখানে দেখবেন যে 4500 নাকি আইনজীবীকে নমিনেশনই তুলতে দেয় না। এদের অনেকে নাকি আওয়ামী লীগই করে নাই কখনো, মানে এমন নিজের নিজের আওয়ামী লীগ না বিএনপি কেউ জানে না, সেদেরও তুলতে দেয়নি। তো এইসব নিয়ে একটা বিশাল গেজা চলছে। জিও পলিটিক্সের প্রতিনিয়ত আপনার সূত্র চেঞ্জ হচ্ছে। যেমন আপনারা হয়তো গতকালকে দুই একটা নিউজ দেখেছেন কিনা আমি জানি না, সেখানে বলা হচ্ছে যে আমেরিকা অলরেডি পাকিস্তানের একটা ডাবল স্ট্যান্ডার্ড ধরতে পারছে, যেখানে পাকিস্তান ইরানের, এই, আমেরিকার হয়ে ইরানের সাথে চুক্তি করানোর চেষ্টা করছে, ইরানকে বোঝানোর চেষ্টা করে। সেখানে নাকি যখন আমেরিকা যখন আক্রমণ করে ইরানকে, তখন নাকি ইরানের যে ফাইটার জেটগুলো নাকি পাকিস্তানের একটা এয়ারবেসের মধ্যে সুরক্ষিত ছিল। মানে এদিকে পাকিস্তান আমেরিকার কাছে মারেন, আবার এদের জিনিস নিয়ে ওখানে সুরক্ষা করে। এগুলো ধরা খেয়ে গেছে অলরেডি, স্যাটেলাইট ইমেজ টিমেজ সহ এগুলো ধরা খেয়ে গেছে নূর খান এয়ারবেসের ভিতরে। নূর খান এয়ারবেসের মধ্যে ইরানের বিমান রাখা। এগুলো পাকিস্তানের সাথে, এখন পাকিস্তানের সাথে আবার বাংলাদেশ
এই সন্ত্রাস বিরোধী, তারপরে কি বর্ডারের চোরাচালান, এদের লোক বর্ডার নাই, তো এগুলা নিয়ে বহু চুক্তি মুক্তি করছে। তো চতুর্দিকে লেজে গোবরে, আর এই লেজে গোবরের অবস্থায় যদি এখন যে অবস্থা, তাতে বাংলাদেশে আপামর জনসাধারণই চাইতেছে যে শেখ হাসিনা আসুক। আর এইটা আগামী 1, 1.5, 2 মাসের ভিতরে স্ফুলিঙ্গের মতন হয়ে যাবে। আবার অনেক ইউটিউবার বা অনেক পত্রিকাওয়ালা বা বলতে পারে যে হ্যাঁ, আমেরিকার সাথে মার্কো রুবিও আসবে, ডোনাল্ড ট্রাম্পের সাথে শেখ হাসিনার দেখা হয়ে যাচ্ছে, টেলিফোনে কথা হয়ে গেছে, উনি আসতেছেন। এগুলো হচ্ছে যে সব বাকওয়াস কথাবার্তা। বাংলাদেশ আওয়ামী লীগ 1996 সালে ক্ষমতায় এসেছিলেন জনগণের ভোটে, জনগণের জোরে। 2008-এও জনগণের ভোটে এসেছিল। এবারও শেখ হাসিনা আবার এদেশের মাটিতে পা রাখবেন, সেটা জনগণের ভোট। মানে বাংলাদেশ আওয়ামী লীগের জনগণ, আপামর জনগণ, আপামর আপামর জনগণের ভালোবাসায় ওনাকে দেশে আসতে বাধ্য করবে জনগণ। মানে জনগণই বলবে যে আপনি ফেরত আসুন, আপনি ছাড়া আমরা চলবো না, বাধ্য করবো। তো আমি ওটা বলছি যে ওদের ভালোবাসায় বাধ্য হবেন নেত্রী আবার দেশে ফিরে আসতে। আর সেটা নেত্রীও জানেন। আর সেটা আপনারা, এই যে আমি যে 3টা কারণ বললাম, এগুলো যদি একটু মিলান তাহলে দেখবেন। কারণ হতদরিদ্র মানুষ যখন খাইতে পায় না তখন মুষ্টিবদ্ধ হয়, আর এই মুষ্টিবদ্ধ যখন হয় তখনই আন্দোলন গড়ে ওঠে। এবং এই জিনিসটাই গড়ে উঠবে আগামী 2-3 মাসের ভেতরে। চোখ কান খোলা রাখেন। আর আমাদের কাজ কি? আমাদের কাজ এখন বেশি বেশি দেশের ভেতরে যে অরাজকতা হচ্ছে এটাকে বেশি বেশি তুলে ধরা। সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে পারেন, গ্রামে গঞ্জে গিয়ে তুলে ধরতে পারেন। এই যে আমার ছাত্রলীগের ভাইয়েরা এখন যে যে ধান কেটে দিচ্ছে, সেখানে যে কথাবার্তা বলেন, গ্রামের বিভিন্ন বাজারে যান আপনারা, 2-1টা চা খাইতে খাইতে, 2-1জনের চা খাওয়াইতে খাওয়াইতে এই কাহিনীগুলো তুলে ধরেন, মানুষের মাথায় কিন্তু ঢুকে যাবে আগেই ভালো ছিল। এবার একটু সাবধান থাকতে হবে। যে কিছু কিছু ইউটিউবার আবার শুরু করছে কি জানেন? ইউটিউবার না, শুধু বিভিন্ন মিডিয়া শুরু করছে ডাক্তার ইউনূসকে পরিষ্কার করার একটা ব্যবস্থা করতে। কেমন দেখেন, ওরা কি বলে যে ডিপ স্টেটের খেলা চলতেছে সারা বাংলাদেশে। হ্যাঁ, ডিপ স্টেট শেখ হাসিনাকে নামাইছে, ঠিক আছে, শেখ হাসিনা সরকার গভর্নমেন্টকে ফেলে দিছে। তারপরে ডিপ স্টেট ইউনূসকে আনছে, এই পর্যন্ত ঠিক আছে। ডিপ স্টেট আওয়ামী গভর্নমেন্ট ফেলছে, ডিপ স্টেট ইউনূসকে আনছে, এই পর্যন্ত ঠিক আছে। এরপরে কি আসে, যে ডিপ স্টেট যখন দেখলো যে ইউনূসকে দিয়ে কাজ হচ্ছে না, তখন ডিপ স্টেট ইউনূসকে সরাই দিয়া তারেককে বসাইছে। আসলে মূল কাহিনী ওখানে না। তার মানে এরা ওই যে ডিপ স্টেট ইউনুসে দিয়ে কিছু হচ্ছে না, ইউনুসে না, ডিপ স্টেট আমেরিকা ইউনুসে দিয়ে যা যা পাওয়ার, যা যা করার সব করাই নিছে অলরেডি। দেশ বিরোধী চুক্তি থেকে শুরু করে সব করাই নিয়ে ইউনুসে নিয়ে গেছে। এটা হচ্ছে যখন মানে এমন একটা ভাব দেখানো হচ্ছে যে ইউনুস সাহেবের আমলে বাংলাদেশের ডিপি স্টেট কিছুই করতে পারেনি, উনি দেশের পক্ষেই ছিলেন। এই যে দেশ বিরোধী চুক্তি মুক্তির কিছুই ওনার দ্বারা করানো হয়নি। এটা হচ্ছে ইউনুসরা আবার পরিষ্কার করার চেষ্টা করছে কিছু কিছু ইউটিউবার, কিছু কিছু পত্রিকা, কিছু কিছু বুদ্ধি বেশ্যা। এরা চোখ কান খোলা রাখেন, ডিপ স্টেটের খেলা এখনো চলছে। তবে হ্যাঁ, নেত্রী যে বলছে 6 মাসের ভিতরে আসবে, তার মানে ডিসেম্বরের ভিতরে আসবে। এবং সেটা হচ্ছে জনগণের চাপে, বাংলাদেশের আপামর জনগণের ভালোবাসার চাপেই নেত্রী আসবেন। এবং সেটা উনি যেহেতু বলেছেন যে 6 মাস, 6 মাসই হবে, 6 মাস থেকে 6 দিন 6 সেকেন্ডও বেশি হবে না। এই 6 মাসের ভেতরে দেখবেন ঢাকা এয়ারপোর্টে নামবে। এবং আমরা সবাই সচক্ষে দেখব সেদিন ঢাকা শহর মানুষের বন্যায়, গরিব মানুষের বন্যায়, মেহনতি মানুষের বন্যায় ভেসে যাবে। সেদিন দেখবেন লাঠি বইটা আনবে না, মানুষ লাঙ্গল নিয়ে ছুটে আসবে, মানুষ ঘরের থালা বাটি নিয়ে ছুটে আসবে শেখ হাসিনাকে রিসিভ করতে। এটাই হবে। জয় বাংলা। এবং আপনি যে সংশয় প্রকাশ করলেন আর যে পত্রিকার কথা বললেন, আহ, আর অন্যান্য জাতীয় পত্রিকায় নিউজটা আসে নাই, শুধু আমি ওটাতে দেখেছি। আমি হিন্দি পত্রিকা, ইংরেজি পত্রিকাও খুঁজেছি, সেখানে পাইনি। সেটা কতটুকু তারা সত্য মিথ্যা যায় না, তবে তাদের উদ্বেগ স্বাভাবিক। কারণ প্রতিবেশী একটি শক্তিশালী রাষ্ট্র, আহ নাকের ডগায় এমনিতেই তারা 2 দিকে আছে, আবার এই দিকে 3 দিকে হবে। ভারত উদ্বেগ প্রকাশ করতেই পারে। তবে এটা যদি ভারত উদ্বেগ প্রকাশ করে থাকে, এটা তাদের একটা চালাকি। তারা আসলে উদ্বিগ্ন নয়, অন্তত বাংলাদেশে। এটা তাদের একটা কৌশল এবং সাধারণ প্রতিক্রিয়া। আপনি এখানে তিস্তা ব্যারেজ আর উল্টা যে জায়গায় করবেন, কি হবে আমাকে বুঝাই বলেন। আমি বিজ্ঞানের ছাত্র না, আমি বাঁধ নিয়ে এত গবেষণা করি নাই, তবে আমার বেশ কয়েকটা দেশের কয়েকটা বাঁধ দেখার সুযোগ আমার হয়েছে। এবং বাঁধ সম্পর্কে ইদানিং আরো বেশি জানি। আগে এই গত 6 মাসে যা জানি, সারা জীবনে তা শিখি নাই। তো আমার মনে হয়েছে ভাটিতে বাদ দিলে আসলে কি হবে। চায়না
এই মুস্তাকা সরকারকে বলেছে যে আমেরিকার সাথে তুমি সম্পর্কের যে গাইড হেবিলিটি এটা কমাও, নাহলে আমরা 1 পয়সাও দিব না। এটাও কিন্তু বলে দিয়েছে বলে শুনেছি। এবং এও বলেছে ভারতের সাথে তোমার কি সম্পর্ক আমাদের যায় আসে না, কিন্তু আমেরিকার সাথে তোমাদের সখ্যতা কমাইতে হবে। এটা চায়না বলেছে বলে আমি জানি। কারণ সব কাজেরই বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এখানে যেমন ভারত যেমন চায়নার মাতাব্বরি মেনে নিবে না, এটা সত্য, তেমনি চায়না কিন্তু আমেরিকার মাতাব্বরিও মেনে নিবে না, এটা তার চেয়ে বেশি সত্য। বাংলাদেশ চায়না এবং ভারতের বিরোধিতা করে, আপনার চ্যানেলও বলেছি, বহু চ্যানেলও বলেছি, আমেরিকার সাথে বিরোধিতা করলে আমরা জানি আমাদের না খেয়ে থাকতে হবে। কারণ ইউরোপ গার্মেন্টস নিবে না, আমেরিকা গার্মেন্টস নিবে না, আমরা 3 বেলার জায়গায় 2 বেলা খাই থাকবো। আবার সৌদি আরব মিডিল ইস্টের সাথে যদি আপনি টক্কর দেন, তাহলে আমরা 50 লক্ষ বা 30 লক্ষ মানুষ দুবাই ছাড়া সবগুলো ফেরত পাঠাবে, আপনি নিশ্চিত থাকেন। তাহলে আমরা 2 বেলা না খাই থাকবো। আবার কি বলেছিলাম যে যদি ভারতের সাথে পাঙ্গা নেই, আর ভারত যদি একটু বেঁকে বসে, কারণ ভারত তো নিরীহ প্রতিবেশী, বেঁকে নাও বসতে পারে, যদি বেঁকে বসে তাহলে কিন্তু আমাদের 3 বেলা না খাই থাকতে হবে। আবার সেই লঙ্গরখানা বসাইতে হবে। ওই আজকে রোহিঙ্গাদের জায়গা দিচ্ছেন না 15 লাখ, তখন আমাদের এই 15 কোটি মানুষকে রোহিঙ্গার মতো তাম্বুতে থাকতে হবে, আর খাওয়া দাওয়া করার জন্য কবে জাহাজ আসবে, কবে কেউ খিচুড়ি পাকাবে, তারপরে খাইতে হবে। আমি বারবার আপনাদের বলি, আমাদের ভাবির পোলারা, জামাতেরা, হেফাজতেরা, ভাবির মাইয়ারা, এমনকি এই দেশের ইশালারাও মানে এমন একটা ভাব ধরছে, সেই বিএনপির একজন নেতার কথা উদাহরণ দেয়, কেসকি বান্দির পোলারা সুলতান খা হয়ে গেছে। মানে এমন একটা ভাব ধরেছে যে ভারত কিচ্ছু না এদের কাছে। ভারত মনে হয় সুদান, ভারত মনে হয় ইয়েমেনও না, ইয়েমেন তো মানুষ সুদান মনে করে, তারপর উগান্ডা মনে করে, এরকম দেশ বোধহয় মনে করতেছে আর কি, আমার ধারণা বাংলাদেশের মানুষজন। কিন্তু ওই যে বারবার বলি যে আমাদের দেশের মানুষের 14 গোষ্ঠীর বাপদাদা 14 গোষ্ঠী খবর ভালো যে ভারতের মতো একটা নিরীহ প্রতিবেশী আর বৈদিক দর্শন ও সাহিত্যের রাষ্ট্র এবং সভ্যতা, এটা যদি পাকিস্তানের মতো হইতো না, তাহলে বাংলাদেশের কপালে যে কি শনিটাই না ছিল সেটা এখনই বোঝা যাইত, 71 বুঝা যাইত। তো যারা ওই তিস্তা ব্যারেজ নিয়ে ভারতের সাথে ফাতরামি করতেছে, এরা নিজেরা তো ডুববেই, মরবেই, পুরো বাংলাদেশটাকে নিয়ে মরবে। মানে এদের এখনো কানে পানি যায় নাই, এখনো এদের আকল হয় নাই। এরা ওই পাকিস্তানি জজবায়, লীলাখর জজবায় এত ফালাফালি করতেছে যে পাকিস্তানের সারা ভাঙা মাইর দিছে সারা জীবন ভারত, সেই পাকিস্তানি জজবাই আমাদের বাংলাদেশিরা যেভাবে চান্দা মাছের মতো, দারকিনা মাছের মতো, নয়া বানে নতুন পানি আসলে চান্দা মাছের মতো ফাল পারে, আর দারকিনা মাছ বেশি ফাল পারে, টিটপুটি বেশি ফাল পারে, ওইরকম ফালাফালি শুরু করেছে বানের পানির মতো নতুন পানি আসলে। কিন্তু জানা না এগুলো জানার মধ্যে আগে পড়ে। আমাদের বাংলাদেশের এই দশা, তিস্তা ব্যারেজ আপনি কি করতে পারবেন ভারতে? এইখানে চীন এসে কিছু করতে পারবে? ভারত এটা মেনে নিবে? তারপর আবার পশ্চিমবঙ্গের যে মমতা বানুর সাহসে যারা ফালাফালি করেছে, মমতার বাস্তি মনে করতেছে খালা এখন বোধহয় ক্ষমতায় আছে, কিন্তু এখন যে শুভেন্দু দাস সেটা ভুলে গেছে, এখন খালা চলে গেছে, দাদা ক্ষমতা এটা ভুলে গেছে। এখন চাইলেই কলকাতাকে আইএসআই এর ঘাঁটি বানানো যাবে না, সুযোগ নাই, এটা ভুলে গেছে। তো এই তিস্তা নিয়ে যে ফাতরামি শুরু হয়েছে আমাদের দেশে, এই দেশে রিক্সাওয়ালারা বলে, আর লীলাখোর কয়টা মৌলবী পাল পারে রাস্তায় আর কয় যে ভারত দখল করে নিবে, এর চাইতে হাস্যকর কি থাকতে পারে? তো আমি এই জন্য বলতে আরো ভয় পাইতেছি, যদি এই দেশে সত্যি সত্যি ভারতের সাথে বাংলাদেশের কোনো না কোনোভাবে যদি গন্ডগোল বেঁধে যায়, এই দেশে তো ভারতের যুদ্ধ করতে হবে না। আমি বারবার বলেছি, আপনার চ্যানেলও বলেছি, আপনার এই কথাগুলো ইন্ডিয়াতে 2টা চ্যানেল আসছে, একটা আসার সময় তো সেই চ্যানেলই আপনার চ্যানেল গায়েব করে দিয়েছিল, এখন আবার আরেকটা চ্যানেলও আসছে। আবার বলতেছি, জাস্ট ফুড চেইনটা কেটে দিবে, আমরা পালে পালে দলে দলে না খেয়ে বেড়াবো। তিস্তার ব্যারেজ ধুয়ে সাইটা তিস্তার ব্যারেজ চাটতে হবে ভাতের বদলে। চায়না কবে কার পক্ষে নিজেরা সরাসরি ফিল্ডে নেমে যুদ্ধ করেছে আমাকে বলেন? পৃথিবীর ইতিহাস আছে? নাই। যেদিন আমাদের সাথে লেগে যাবে, বাংলাদেশটাকে জাস্ট 3টা ভাগ করবে। অলরেডি বার্মার এক ধর্মীয় নেতা অলরেডি চিটাগাং এর, আপনি জেনেছেন যে চিটাগাংকে নিয়ে তারা মানচিত্র আঁকায় ফেলছে। শব্দটি নাই। এই বাংলাদেশের মৌলবী, সামরানাই পীর, শৌখিনার পীর, জামাত, হেফাজত, বিএনপি, বাবির পোলা, মেয়া, ইনকালাব মঞ্চ, ফিনকালাব মঞ্চ, তারপরে হাদি মঞ্চ, কি তালিবাস হাদি মঞ্চ, ফাদি মঞ্চ, গাদি মঞ্চ,
নীরব, এই মানচিত্র নিয়ে টু শব্দটি নাই। কিন্তু এটা যদি ভারত থেকে প্রকাশ হইতো, এতক্ষণ বাংলাদেশে মনে করেন যে অলি গলি মসজিদ মাজার সব জায়গায় এটা নিয়ে মিছিল হইতো, কত কলাম প্রসব করতো, কিন্তু এখন সবাই নীরব। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভারের রেলিং থেকে ঝুলন্ত অবস্থায় মঙ্গলবারে উদ্ধার করা হয়েছে 27 বছর বয়সী এক যুবকের মৃতদেহ। তার নাম জানা গেছে আবু কাউসার আহমেদ, বাসা নগরীর পশ্চিম ফিরোজ শাহ এলাকায়। এই ঘটনার পরপরই পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে এক ধরনের চাঞ্চল্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছে কাউসার আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। শুরু হয় রাজনৈতিক বিতর্ক। নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন নেতা ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেন অপহরণের পর কাউসারকে মেরে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে, অর্থাৎ হত্যার দাবি। কিন্তু কে অপহরণ করেছে, কবে অপহরণ করেছে, অপহরণ বিষয়ক কোনো অভিযোগ থানায় দায়ের করা হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য নেই কোথাও। তা সত্ত্বেও কেউ কেউ অভিযোগ করেছেন সরাসরি বিএনপি জামাতের বিরুদ্ধে, জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে। এভাবেই বলা যায় কাউসারের মৃত্যুকে ঘিরে রহস্য যেন দানা বেঁধে ওঠে। একে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে বিচারের দাবিতে সরব হয়েছে কেন্দ্রীয় এবং স্থানীয় ছাত্রলীগ, মানে চট্টগ্রামের ছাত্রলীগের নেতারা কর্মীরা। ছাত্রলীগ নেতাকর্মীদের দাবি এটি কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না। ফ্লাইওভারের রেলিং এ যেভাবে মৃতদেহ পাওয়া গেছে তা এক গভীর ষড়যন্ত্র বা নীল নকশার অংশ বলে তারা মনে করেন। তাদের অভিযোগ, স্বাধীনতা বিরোধী অপশক্তি রাজনৈতিক প্রতিহিংসা থেকে কাউসারকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। এই ঘটনার তীব্র নিন্দা এবং বিচার দাবি করেছেন ছাত্রলীগের নেতারা। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজম রনি দাবি করেছেন, মানে গণমাধ্যমে তার এই দাবিটি প্রকাশিত হয়েছে, যে ঘাতকরা নির্মমভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছে কাউসারকে। এদিকে আকবর শাহ থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল সিদ্দিকী দাবি করেছেন নিহত ব্যক্তি তাদের সংগঠনের নেতা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। তারা বলছেন সংগঠনের পক্ষ থেকে শোক বার্তাও প্রকাশ করা হয়েছে। অর্থাৎ ছাত্রলীগ এটিকে পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে উপস্থাপন করছে। এখানেই আসে আরেকটি বয়ান। পুলিশ বলছে ঘটনাটি হত্যা নয়, আত্মহত্যা হওয়ার সম্ভাবনাই বেশি। পাহাড়তলী থানার ওসি নুরুল আফসার গণমাধ্যমে বলেছেন মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবার থেকেও রাজনৈতিক পরিচয়ের কথা বলা হয়নি, বরং পরিবারের সদস্যরা নাকি পুলিশকে বলেছেন কাউসার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। পুলিশ দাবি করেছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে তারা এটা বুঝতে পেরেছেন, ওই ফুটেজে দেখা গেছে কাউসার একাই ফ্লাইওভারে উঠছেন। কিছুক্ষণ রেলিং এর পাশে দাঁড়িয়ে থাকার পর নিজেই রশি বেঁধে লাফ দিয়েছেন। পুলিশের ভাষ্য, সিসিটিভির ফুটেজে অন্য কাউকে দেখা যায়নি, এমনকি তার শরীরে ধস্তাধস্তির কোনো চিহ্নও নেই। এরপর আসে একটি বিস্ফোরক তথ্য। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান কাউসারের বিরুদ্ধে আগেও একাধিক মামলা ছিল। সে মামলাগুলো কি? দস্যুতার মামলা, চাঁদাবাজির মামলা, মারামারি সহ মোট 6টি মামলার কথা বলছেন। এমনকি বলছেন যে 2টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাহলে গ্রেপ্তারি পরোয়ানা থাকলে এতদিন কেন তাকে গ্রেপ্তার করা যায়নি সেটি অবশ্য তারা বলেননি। তবে এটা বলেছেন 2017 সালে একবার কারাভোগ করেছিলেন এই কাউসার। এর কতটুকু সত্য এটি ওই পুলিশ কর্মকর্তাই আসলে ভালো বলতে পারবেন। তো এসব তথ্য, যে দস্যুতা, চাঁদাবাজি, মারামারি কারা করে, সাধারণ যুবক করে না আসলে পলিটিক্যাল ট্যাগ আছে, ছাত্রলীগ করে, আওয়ামী লীগের সময় তারা একটু প্রভাব প্রতিপত্তিশালী ছিল, তারাই তো এগুলো করে, সাধারণত আমরা তো এটাই জানি। তো এই যে তথ্যগুলো দিলেন পুলিশ কর্মকর্তা, এটাতে তো কাউসারের রাজনৈতিক সম্পৃক্ততার কথাই আসলে উঠে আসে। কিন্তু পুলিশ বলছে ঘটনাটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা চলছে। প্রশ্ন হচ্ছে, ছাত্রলীগের নেতারা এত জোর দিয়ে এটিকে হত্যা বলছেন কেন? আমরা তো জানি
বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক বাস্তবতা, সেই বাস্তবতায় ভয়, প্রতিশোধ, দমন পীড়ন এই শব্দগুলো আসলে খুব শক্তিশালী রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছে। তো এখানেও দেখা গেছে এক পক্ষ বলছে ছাত্রলীগের রাজনীতি করার কারণেই কাউসার টার্গেট হয়েছেন, অন্য পক্ষ বলছে একটি আত্মহত্যার ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা চলছে। বিএনপি, জামাত এবং তাদের ছাত্র সংগঠনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তারা মুখ খোলেনি, তারা এটি নিয়ে কোনো মন্তব্য বা বিবৃতি প্রকাশ করেনি। এসব কারণে আসলে জানতে ইচ্ছে করছে যে আসলে সত্যটা কি, সেটি কিন্তু জানা যাচ্ছে না। এই ঘটনায় এখন পর্যন্ত 3টি বড় প্রশ্ন উঠেছে, আমাদের সামনে এসেছে। সেগুলো কি? প্রথমত, যদি এটি আত্মহত্যা হয় তাহলে এত দ্রুত রাজনৈতিক হত্যার বয়ান কিভাবে ছড়ালো? দ্বিতীয়ত, যদি এটি হত্যাকাণ্ড হয় তাহলে সিসিটিভিতে কাউসারকে একা দেখা গেল কেন? হত্যা করতে হলে তো হত্যাকারী লাগবে। তৃতীয়ত, বাংলাদেশে এখন কি এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে কোনো মৃত্যুই আর সাধারণ মৃত্যু হিসাবে দেখা হয় না? প্রতিটি ঘটনার পেছনেই উঠে আসে এক একটি রাজনৈতিক ব্যাখ্যা, বয়ান। প্রতিটি লাশ হয়ে ওঠে এক একটি রাজনৈতিক অস্ত্র। প্রতিটি গুজবও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন ঘটনায় তদন্ত শেষ হওয়ার আগেই মানুষ রায় দিয়ে দেয়। এক্ষেত্রেও তাই হয়েছে, রায় দিয়ে দিচ্ছে। কেউ বলছে এটি হত্যা, আবার অন্য কেউ বলছে এটি নাটক, কেউ বলছে এতে সরকার জড়িত, কেউ বলছে বিরোধীরা ফায়দা নিচ্ছে, পুলিশও বলে দিচ্ছে এটা হত্যা নয়, আত্মহত্যা। ময়নাতদন্ত করা হয়েছে, সঠিক রিপোর্ট হয়তো সত্য প্রকাশে সাহায্য করবে, কিন্তু তারও আসলে গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। তো এই যে এটিকে নিয়ে আসলে প্রশ্ন উঠছে এখন এই কারণেই ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার, এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণের যে আইন বিএনপি তার সংসদে পাশ করেছে, এর মধ্য দিয়ে আওয়ামী লীগকে, ছাত্রলীগকে অর্থাৎ এই বিরোধী শক্তিকে অবদমনের একটি চেষ্টা বিভিন্ন মহলে কিন্তু দৃশ্যমান, এবং এটি বিভিন্ন জনের কথায় কাজে দেখা যাচ্ছে। গত কয়েকদিনে কিন্তু আমরা এই ধরনের অসংখ্য ঘটনা দেখেছি, বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়া, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনকে গ্রেফতার করা, নানাবিধ উদ্যম কিন্তু রয়েছে সরকারের তরফ থেকেও, এবং এই সরকারের আমলে যে পুলিশ কাজ করছে তাদের তরফ থেকেও। যাই হোক, সেই আলোচনায় না গিয়ে যে এই ইস্যুতে আসলে অনেক প্রশ্নের উত্তর মনে যাচ্ছে, কিন্তু সেগুলোর জবাব এখনো অজানা। অজানা এই কারণেই যে এখানে একটি লাশ, বয়ান দুটি বা একাধিক, এবং অসংখ্য প্রশ্ন। এই কারণেই আপনাদের কাছে জানতে চাই যে সত্যি কি এটি আত্মহত্যা না হত্যা? আপনারা কি মনে করেন? কিংবা কিভাবে জানা যাবে আসল সত্য, যে এখানে পুলিশ স্বাভাবিক ভূমিকা পালন করছে, রাজনৈতিক দলের নেতা কর্মীরা তাদের যেটা নীতির ভিতরে থেকে, ন্যায়ের ভিতরে থেকে যা করার তারা তা করছেন, নাকি প্রত্যেকেই আসলে এখানে নতুন কিছু করবার, একটু ভিন্ন কিছু করবার চেষ্টা করছেন? আসসালামু আলাইকুম। বাংলাদেশে এক আজব দেশ। এই দেশটাকে কখনো এখন বলা হচ্ছে যে এটা আমেরিকা চালাচ্ছে। ইউনূস আমলে সেরকম খুব জোরালো আলাপ আরো বেশি ছিল। এখন সে ফরহাদ মাজারের মতো লোক বলছে যে এখনো এটা আমেরিকাই চালাচ্ছে, সেই রেজিম চেঞ্জ আমেরিকা করেছিল, তারাই এখনো এই দেশ চালাচ্ছে। ফলে আমি কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম, যখন নাহিদ ইসলাম আওয়াজ তুললো যে ডক্টর ইউনূস জুলাই সনদ করে দিয়ে ঘরে বসে আছে, তাকে রাজপথে আসার আহ্বান জানাচ্ছে, এবং রোজায় যখন ইউনূসের সাঙ্গপাঙ্গরা ইফতার পার্টি করে, আমি একাধিক আলোচনা আপনাদেরকে বলেছি এই ইউনূসের অন্য কোনো ধান্দা আছে। ইউনূস যে চুপ করে বসে গেছে এর কোনো ভিত্তি নাই, এ আসলে ভেতরে ভেতরে এখনো খেলার চেষ্টা করছে। জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক, দুঃখিত, জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি, তিনি আজ আমি যেদিন কথা বলছি 13 মে 2026, সেদিন এসে বলেছেন যে ডক্টর ইউনূসের আবার ক্ষমতায় আসার সম্ভাবনা আছে। আমি এটাকে সম্ভাবনা বলি না, আমি আশঙ্কা বলি। এবং এই ইউনূসের নামে সেই মাইলস্টোন দুর্ঘটনায় নিহত একজন ছাত্রের পিতা উসাইন মারমা, তিনি একটা মামলার আবেদন করেছিলেন। মামলাটা গ্রহণ করা হয়নি। এই পর্যন্ত অনেকে জানেন যে নিউজ শেষ, কিন্তু না, সেখানে শেষ না। এরপর থেকে এই ভদ্রলোকের উপর দিয়ে এমন ঝড় যাচ্ছে, আমরা প্রথমে তার একটা চিঠি আমাদের হাতে আসে। এই চিঠিটা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন।
যেটা হচ্ছে 9/5/2026, মানে এই মাসের 9 তারিখ। এই মাসের 9 তারিখের চিঠিতে এই উসাইমং মারমা লিখছেন, আমি নিহত উকাইয়া ইয়ং মারমার পিতা উসাইমং মারমা মাইলস্টোন ট্র্যাজেডিতে বিমান দুর্ঘটনায় মারা যায়। তাই আমি বিগত 7/5/26 তারিখে আমার ছেলের বিচার চাইতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করি, কিন্তু মামলা গ্রহণ করে পরে খারিজ করে দেন। অতঃপর আমাকে শুক্রবার রাত আনুমানিক রাত 2টা কিংবা 3টার দিকে আমাকে রাঙামাটি ডিবি পুলিশ আমার নিজ এলাকায় আমার পার্শ্ববর্তী বাড়িতে আমাকে এবং আমার ওয়াইফকে ডিবি পুলিশ খুঁজছে। তাই আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই জাতির কাছে প্রশ্ন রইল, মামলা করাটা কি আমার অপরাধ? সেই জন্য আপনারা আমার পাশে থাকবেন, আমি এই আশাবাদ প্রত্যাশা করি। ঘটনা যদি সত্য হয় এবং তার অভিযোগ, তিনি এই অভিযোগটা করছেন যে তাকে এই মামলার পরে ডিবি পুলিশ খুঁজছে, তার মানে কি আমরা ধরে নিব যে এখনো প্রশাসনে, পুলিশ প্রশাসনে বা ডিবিতে ডক্টর ইউনূসের প্রতি, ইউনূসের লোকজনের এখনো প্রভাব রয়ে গেছে। যে ইউনূসের নামে মামলার আবেদন করেছে এক লোক, তাকে এখন কেন ডিবি পুলিশ খুঁজবে আমি জানি না। এর পরপর আজকে আরেক দলকে মাঠে নামানো হয়েছে, সেই দলের এবার আলাপটা আপনারা একটু শুনেন। মাইলস্টোন দুর্ঘটনা নিয়ে মামলার আবেদনকারী কুকি চিন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন, তারা বলছেন, এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন বলছে যে ওই ভদ্রলোক উসাইমং মারমা তিনি কুকি চিনের সদস্য। আচ্ছা, উসাইমং মারমার অভিযোগ, মামলার আবেদন করার পর তার বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে, নিরাপত্তাহীনতার কারণে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। ঢাকায় উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, বিমান বাহিনী প্রধান সহ 16 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছিলেন, যিনি সেই উসাইমং মারমাকে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের সদস্য আখ্যা দিল এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। সশস্ত্র বাহিনীর সাবেকদের এই সংগঠন সাবেকদের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত সাইফুল্লাহ খান সাইফ বুধবার ঢাকা রিপোর্টার্স সিটিতে এক সংবাদ সম্মেলনে বলেন, তার নাম উসাইমং মারমা, আমরা আপনাদের অনুরোধ করব এই উসাইমং মারমাকে তার সম্পর্কে একটু খোঁজ নেন। উসাইমং মারমা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী উক্কো সাইং মারমার বাবা। সম্প্রতি তিনি ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, মামলার আবেদন করার পর তার রাঙামাটির বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে, নিরাপত্তাহীনতার কারণে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। উসাইমং মারমা এই অভিযোগ তোলার 2 দিনের মাথায় ঢাকায় সংবাদ সম্মেলন করে পাল্টা অভিযোগ আনলো এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা, তাদের পেশাদার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং সদস্যদের মনোবল দুর্বল করার অপচেষ্টা লিপ্ত রয়েছে। সাইফুল্লাহ খান সাইফ বলেন, যখন বাংলাদেশে তার জাতীয় স্বার্থ সার্বভৌমত্ব বাংলাদেশ ফার্স্ট ভিত্তিক পররাষ্ট্রনীতিকে আরো সুদৃঢ় করার পথে এগিয়ে যাচ্ছে এবং সশস্ত্র বাহিনীকে আধুনিক যুগোপযোগী ও সক্ষম বাহিনী হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, ঠিক সেই সময় ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার উদ্দেশ্য প্রণীত প্রচারণা চালানো হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ বিমান বাহিনী আধুনিকায়ন কার্যক্রম, ফাইটার প্ল্যান ক্রয় এবং নতুন তথ্য প্রযুক্তি নির্ভরতা সক্ষমতায়নের উদ্যোগ সামনে আসার পর থেকেই একটি গোষ্ঠী বিমান বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টায় সক্রিয় হয়ে উঠেছে। এরকম বিমান বাহিনী সম্পর্কে আরো কথাবার্তা বলা হচ্ছে। তারপরে যে মামলা খারিজ হওয়ার পর গত 11 মে ফেসবুক লাইভে এসে উসাইমং মারমা বলেন, গত শুক্রবার গভীর রাতে তিনি যেখানে চাকরি করেন সেখানে 20-30 জন পুলিশ গিয়ে তার খোঁজ করে। আমার নিজ গ্রামে, আমার নিজ বাড়িতে, আশপাশে প্রতিবেশীদের বাসায় পুলিশ আমাকে তল্লাশি করে খুঁজছিল যে আমি আছি কিনা। কেন? প্রতিবেশীরা জানতে চাইলো কেন? যে বলল ওনার নামে ওয়ারেন্ট আছে, ওই ওয়ারেন্ট যেহেতু আছে আমরা ওনাকে ধরতে আসছি আর কি। তো পাশাপাশি গতকাল বাংলা হিলিয়া আর্মি ক্যাম্প থেকে ওয়ারেন্ট অফিসার আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি করেন, আপনি কোথায় চাকরি করেন, আপনার ওয়াইফ কোথায় থাকে, কি চাকরি করে, এই বিষয়গুলো কিন্তু ওনাদের জানতে চেয়েছেন। আমি কিন্তু ওনাদেরকে বলেছি। তো বলার পর আজকে সকালে নাকি আবার আমার নিজ এলাকার মধ্যে আর্মিরা নাকি আমাকে খুঁজছে, খোঁজ খবর নিচ্ছে। এই পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে উক্কো সাইং মারমার বাবা বলেন, মামলা করাটাই কি আমার অপরাধ? আমি আমার ছেলের বিচার চেয়েছি, আমি আমার ছেলের বিচারের প্রেক্ষিতে আমি ক্ষতিপূরণ চেয়েছি এবং বিগত সরকার আমাকে কোনো কিছু সুরাহা করে নাই এবং আমি বিভিন্ন দপ্তরে আমি ঘুরেছি, কিন্তু আমি এটা সুরাহা কোনো কিছু পাই নাই। তো এই হচ্ছে মধ্যে বিষয়। ভদ্রলোক দৌড়ের উপরে আছেন নিঃসন্দেহে। তাকে নিয়ে এই এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন তারা বলছে যে এর মধ্যে শঙ্কুর আলমার স্ত্রী কানাডায় গিয়ে নানান রকম উল্টাপাল্টা কথা বলেছে, সেগুলো নিয়ে আবার জেলা প্রশাসন তাকে সতর্ক করেছে। তারপর কুকি চিনের কথা বলা হচ্ছে, বিচ্ছিন্নতাবাদী সংগঠন। এখন আমার প্রশ্ন হলো, এই উসাইমং মারমা, এই যে সন্তানটি মারা গেল মাইলস্টোন দুর্ঘটনায়, তার বাবা, আর সে কুকি চিনের সদস্য,
সে অপরাধী, তাকে এতদিন আপনারা খুঁজেননি কেন, এতদিন ধরেন নাই কেন? এখন ইউনূসের বিরুদ্ধে মামলা করতে গেছে, আবার সেই মামলার জন্য তার নামে এখন ওয়ারেন্টও আছে, এবং আপনারা বলছেন সে কুকি চীনের সদস্য আছে। কুকি চীনের সদস্য কি বাংলাদেশের নাগরিক কিনা? ধরেন যে কোনো পার্টি, এখন আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্য, আপনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্য হয়ে ধরবেন, কিন্তু সে যদি তার বাড়িতে যদি ডাকাতি হয়, সে ডাকাতির বিচার সে পাবে না? আওয়ামী লীগের একজন অপরাধী, ধরেন সাজাপ্রাপ্ত কোনো অপরাধী, তার বাড়িতেও যদি গিয়ে একটা ডাকাতির ঘটনা ঘটে বা তার সন্তানকে কেউ মেরে ফেলে, তাহলে সেটার জন্য কি তার বিচার পাওয়ার রাইট, চাওয়ার রাইট নাই? সন্তান মারা যাওয়ার জন্য বিচার চেয়েছে, এখন সে কুকি চীনের সদস্য, এখন তার বাসায় ডিবি যায়, পুলিশ যায়। এটা একটা মানে কোথায় যেন একটা খটকা লাগে না? এই এই জিনিসগুলোর কি সঠিক পথে সুরাহা নাই, নাকি শক্তি প্রদর্শন করলেই সুরাহা হয়ে যায়? আমাদের বাহিনীগুলো তাদের তাদের নিজস্ব টেকনিক আছে, অনেক কিছুই তারা টেকনিক দিয়ে সমাধান করে। কুকি চীনের সাথে বহু যুদ্ধ হয়েছে। আমি গত তত্ত্বাবধায়ক সরকারের আগেই, আওয়ামী লীগ সরকারের সময় যখন কুকি চীনের সাথে ফাইট চলছিল আমাদের, তখন আমি আইএসপিআর এ অনুরোধ করেছিলাম যে আমি অন দ্য স্পট যেতে চাই রিপোর্টিং করার জন্য। তখন আমি টেলিভিশনে কাজ করি, 21 টিভি থেকে আমি সেই আবেদনও করেছিলাম। তো আমরা তো ফিল্ড পর্যায়ে জানতে চাই, ফিল্ড পর্যায়ে আমাদেরও জানার আগ্রহ আছে, দেশের মানুষের জানার অধিকার আছে। এখন এই ভদ্রলোক উসাই মার্মা, তিনি যদি কুকি চীনের সদস্য হয়ে থাকেন, তারপরে তো তার সন্তানের মৃত্যুর, অপমৃত্যুর প্রতিকার পাওয়ার, ক্ষতিপূরণ পাওয়ার রাইট আছে। সম্মানিত দর্শক, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব অতি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়ে এসেছেন। এটি কোনো সার্বজনীন অনুষ্ঠান ছিল না, না ছাত্র দলের কোনো প্রোগ্রাম, না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঠিক ওইরকম কোনো প্রোগ্রাম, বা সার্বজনীনভাবে তাকে বরণ করে নেওয়ার মতো যে একটা অবস্থা, ওটা হয়নি। আংশিক একটা অনুষ্ঠান হয়েছে, সেখানে তিনি কিছু হৃদয়গ্রাহী বক্তব্য দিয়েছেন, তার শিক্ষামন্ত্রী ছিল এবং ছাত্র দলের যারা নেতৃবৃন্দ ছিল। এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবো। এই ভ্রমণটি আমি প্রথমে বলে নিই, এটি সর্বাঙ্গীন সুন্দর হয়নি, এবং এটির যে প্রতিক্রিয়া আগামী রাজনীতিতে নেতিবাচক হবে, এবং এতে করে প্রধানমন্ত্রীর যে সম্মান মর্যাদা বাড়েনি। কেন বাড়েনি সে বিষয়গুলো আলোচনা করবো। তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট বলে নেই। এই বিশ্ববিদ্যালয় কখনোই আইয়ুব খান ঢুকতে পারেনি। মোহাম্মদ আলী জিন্নাহ এই বিশ্ববিদ্যালয়ে ঢুকে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, এবং এই বিশ্ববিদ্যালয়ে তার একটা বক্তব্যকে কেন্দ্র করে 52 ভাষা আন্দোলন, এই বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র করে সেই 52 ভাষা আন্দোলনের পর এই যে রাজনীতির অবস্থা অস্থিতিশীল হলো, ওটা আর পাকিস্তান পুরো জমানাতে নিয়ন্ত্রণ করা যায়নি। ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের খুব কাছাকাছি গভর্নর হাউস, কিন্তু গভর্নর কখনো টিএসসির ধারে কাছে আসতে পারেনি। না মুনায়েম খান, না আজম খান, কেউ পারেননি। ইয়াহিয়া খান, টেক্কা খান, আয়ুব খান, কেউ পারেননি। ওই বিশ্ববিদ্যালয় চত্বর, যে চত্বর থেকে বঙ্গবন্ধুর সৃষ্টি হয়েছে, সেই বঙ্গবন্ধু সেই বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে যেতে পারেননি। প্রোগ্রাম ছিল 15 আগস্ট তারিখে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরণ করে নেবে। তিনি ছিলেন সেদিন পৃথিবীর সবচেয়ে হ্যাপিয়েস্ট ম্যান। যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাকে গালাগাল করত, যদিও তিনি ওই বিশ্ববিদ্যালয় থেকে আইনি ডিগ্রি নিয়েছিলেন। ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের অগ্রদূত ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যারা জ্ঞানী গুণী পণ্ডিত ছিলেন তারা বলতেন যে লেখাপড়া যায় না, অশিক্ষিত, মূর্খ। প্রকাশ সেই সমস্ত কথা প্রফেসর আহমেদ শরীফ থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তারা বলতেন। এটি তার আতে ঘা লাগতো। ফলে তিনি ওই বিশ্ববিদ্যালয়ে সম্মানিত হতে চাচ্ছিলেন, এবং সেই ডেট 1975 সনের 15 আগস্ট ছিল, কিন্তু তিনি সেটা আর ধারণ করতে পারেন নাই। তো যেটা বলছিলাম, যে এর ফলে কি হলো, যে জিয়াউর রহমান সাহেব আসবেন। জিয়াউর রহমান সাহেব ওই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চেষ্টা করলেন, গেলেন এবং অপমানিত হয়েছেন, ভীষণভাবে অপমানিত হয়েছেন। এরপরে ছাত্রদল হলো, ছাত্রদলের হাতে অস্ত্র আসলো। এরপরে সেই হিজবুল বাহার নামক একটা জাহাজে করে সেই মেধাবী ছাত্রদেরকে নিয়ে তিনি নৌবিহারে গেলেন, এবং এই যে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অভিষেক নিয়ে পরবর্তীতে যা কিছু আছে, ওটা বিএনপিকে এখনো সেই যে নিরু অভি এদেরকে রিক্রুট করা, তারপরে সে হিজবুল বাহার বা এরকম একটা যে হজের জন্য তৈরি করা একটা বিলাসবহুল জাহাজ ছিল, সেই জাহাজ বা রাষ্ট্রীয় জাহাজ, সেই জাহাজে করে রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাদেরকে নিয়ে ঘুরছেন। এটা এখনো পর্যন্ত বিএনপির যে গ্লোরিয়াস টাইম, সেই গ্লোরিয়াস টাইমের মধ্যে নেতিবাচক আছে। এরশাদের জামানত এরশাদ প্রাণান্ত চেষ্টা করেছেন ওই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য, কিন্তু তার সৌভাগ্য হয়নি। পরবর্তীতে 91 থেকে যে দল ক্ষমতা আসছে, সেই দল বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করেছে, কিন্তু কোনো প্রধানমন্ত্রীকে ওই বিশ্ববিদ্যালয়ের চত্বর আপন করে নেয়নি। শান্তিপূর্ণভাবে সেই প্রধানমন্ত্রী সেখানে যাবেন এরকম পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু এইবার যেটা হলো,
সেখানে একটা বিরূপ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী গেলেন। সেখানে ডাকসু, নির্বাচিত ডাকসু, সে ডাকসু হয়তো আমন্ত্রণ পায়নি, অথবা আমন্ত্রণ পাওয়ার পর তারা আসেনি। এটি এই নির্বাচনের মানে এই অনুষ্ঠানের সবচেয়ে একটা বড়, যাকে বলা হয় কালো দিক। যদি দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের নির্বাচিত নেতৃবৃন্দ তাদেরকে হজম করতে না পারেন, তাদেরকে নিরাপদ মনে করতে না পারেন, তাদেরকে পাশে বসিয়ে কথা বলতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ না করেন, তাহলে এটা কিসের গণতন্ত্র? যে মামদানি, জোহরান মামদানি, নিউ ইয়র্কের মেয়র, অকথ্য ভাষায় ট্রাম্পকে গালাগালি করল। আবার সময়ের প্রয়োজনে হোয়াইট হাউসে ট্রাম্প এবং মামদানি হাতে হাত ধরে তারা বসলো, কথা বললো। এটাই কালচার। এখন যারা ডাকসুতে আছেন অনেকের ব্যাপারে অনেক আপত্তি আছে, অনেকের ব্যাপারে অনেক ট্রল আছে, কিন্তু একথা সত্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা, যাকে বলা হয় নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচাইতে আলোড়ন সৃষ্টিকারী একটি নির্বাচন। সেই নির্বাচনে যারা বিজয়ী হলেন তারা প্রধানমন্ত্রী অনুষ্ঠানে নেই। 2 নম্বর হলো যে আগে যারা ডাকসুতে খুব জনপ্রিয় ছিলেন, যেমন আখতারুজ্জামান ছিলেন, মাহমুদুর রহমান মান্না ছিলেন, এমনকি ভিপি নুরুল হক নুরু ছিলেন, তারা তো এখন সরকারি দলে আছে। সবাইকে নিয়ে যদি প্রধানমন্ত্রী অনুষ্ঠানটি করতেন, এটি একটা ইতিহাস তৈরি হতো। কিন্তু সেটি না করে তিনি যেভাবে একটি খণ্ডিত অনুষ্ঠান করলেন, এটি আগামীতে তার জন্য, তার দলের জন্য, ছাত্র দলের জন্য একটা ভালো ফলাফল বয়ে আনবে না। দ্বিতীয়ত হলো যেখানে ক্লেম করা হচ্ছে যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন ভর্তি পরীক্ষা না দিয়ে। এখানে মোটামুটি বেগম খালেদা জিয়ার অনুরোধে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ সম্মানে, মর্যাদায় জনাব তারেক রহমান সাহেবকে ভর্তি করানো হয়েছিল। তিনি অন্য সাধারণ মানুষের মতো ভর্তি পরীক্ষা দিয়ে এখানে ভর্তি হননি। 2 নম্বর হলে তিনি এখানে ক্লাসে নিয়মিত অন্য ছাত্রের মতো ক্লাস করেছেন, পরীক্ষা দিয়েছেন, এরকম কোনো নজির নেই। ওই বিশ্ববিদ্যালয়ে তার সঙ্গে যারা পড়েছেন কেউ বলতে পারবে না যে এই ক্লাসে আমি আর প্রধানমন্ত্রী পাশাপাশি বসেছি, এরকম কোনো লোক নাই। তবে হ্যাঁ, তিনি ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলেন, সেই ডিপার্টমেন্টে তার 2-4 জন বন্ধু বান্ধব যদি থাকতো, তারা যদি সেই অনুষ্ঠানে স্মৃতিচারণ করতেন যে না ঠিক আছে উনি ভর্তি হয়েছিলেন, ক্লাস করেননি বা একদিন ক্লাস করেছেন, আমার পাশে বসেছিলেন, আজ তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আমি খুব গর্বিত, এটা আরো সর্বাঙ্গীন সুন্দর হতো। কিন্তু যখনই কিছু ছেলে, কিছু মেয়ে, কিছু ছাত্র, কিছু ছাত্রী, যেমন রাস্তায় দেখা যাচ্ছে যে তারেক রহমান সাহেব যাচ্ছেন, কিছু একেবারে বালক বালিকা, তারা তারেক রহমান বলে স্লোগান করছে, দেখেই মনে হচ্ছে এটা একটা সাজানো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলে মেয়ে তারা তারেক রহমান সাহেবকে মনে করছেন আমাদের ভাই, আমাদের সতীর্থ, দেখেই মনে হচ্ছে একটা সাজানো জিনিস। এই জিনিসগুলো ভালো হয়নি। আর এটা আসলে উনি, যাকে বলা হয় এত বিপুল ভোট পেয়ে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মাত্র 70 দিন হলো ক্ষমতায় এসেছেন, তার কেন